আচ্ছা, গত ক্লাসে আমরা কিন্তু ভৌত জীববিজ্ঞান নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা ফলিত জীববিজ্ঞানের বিভিন্ন শাখাগুলো নিয়ে আলোচনা করব। এখন ফলিত জীববিজ্ঞান কি? এই বিজ্ঞানের এই শাখাগুলোতে আমরা প্রায়োগিক বিষয় নিয়ে আলোচনা করি, অর্থাৎ যেগুলো আমাদের জীবনের প্রয়োজনে বিভিন্ন ক্ষেত্রে আমরা প্রয়োগ করে থাকি, এগুলো তত্ত্বীয় বিষয় নয়। ঠিক আছে? ফলিত জীববিজ্ঞানের এই জীবন সংশ্লিষ্ট প্রায়োগিক বিষয়গুলো হচ্ছে যেমন জীবাশ্ম বিজ্ঞান। জীবাশ্ম বিজ্ঞান বা প্যালিওন্টোলজির কথা আমরা বলতে পারি প্রথমেই। জীবাশ্ম বিজ্ঞানে প্রাগৈতিহাসিক জীবের বিবরণ এবং জীবাশ্ম সম্পর্কিত বিজ্ঞানী আলোচনা। এখন জীবাশ্ম জিনিসটা কি? জীবাশ্ম হচ্ছে লক্ষ লক্ষ বছর আগে কোনো প্রাকৃতিক দুর্যোগের কারণে, সেটা ঘূর্ণিঝড় হতে পারে, জলোচ্ছ্বাস হতে পারে, হিমবাহ হতে পারে, হ্যাঁ, ভূমিকম্প হতে পারে, বিভিন্ন কারণে মাটির নিচে চাপা পড়া কোনো উদ্ভিদ প্রাণীর সম্পূর্ণ দেহের কোনো অংশ বা ছাপ, এগুলো জীবাশ্মে পরিণত হয়। যা কিনা পাথরে, দেহের কোনো অংশ বা ছাপ যা পাথরে পরিণত হয়েছে। এখন এইগুলো দিয়ে আমরা হয়তো সেই জিনিসগুলো পেলে আমরা বলতে পারি যে ওই জীবটা কত বছর, এখন যদি পৃথিবীতে না থাকে, কত বছর আগে ছিল। ঠিক আছে? এখন তাহলে জীবাশ্ম কি? লক্ষ লক্ষ বছর আগে মাটির নিচে চাপা পড়া কোনো উদ্ভিদ প্রাণী সম্পূর্ণ দেহ বা দেহের কোনো অংশ বা ছাপ যা কিনা পাথরে পরিণত হয়েছে কোনো প্রাকৃতিক দুর্যোগের কারণে। এইগুলো হচ্ছে জীবাশ্ম। এই জীবাশ্ম সম্পর্কিত বিজ্ঞান বা জীবাশ্মগুলা মাধ্যমে আমরা জানতে পারি ওই জীবটা কত বছর আগে ছিল। যেমন ডাইনোসরের কথা আমরা বলতে পারি। ডাইনোসর কি এখন পৃথিবীতে আছে? ডাইনোসর আছে পৃথিবীতে এখন? কিন্তু ডাইনোসর যে এক সময় ছিল সেটা এখনকার মানুষ কিভাবে জানতে পারছে? সেটা বিভিন্ন পাঠ্য বই পত্র পত্রিকার মাধ্যমে, ডাইনোসরের ফসিল পেয়ে, হ্যাঁ, ফসিল বা জীবাশ্মের মাধ্যমে। কেন? এই জীবাশ্মগুলো পাওয়ার পরে এগুলো নিয়ে গবেষণা হয়েছে, এগুলো নিয়ে বিভিন্ন পত্র পত্রিকা ফিচার লেখা হয়েছে, হ্যাঁ, বিভিন্ন বইতে সংযুক্ত করা হয়েছে। এগুলো এর মাধ্যমে আমরা জানতে পারি যে ডাইনোসর এক সময় ছিল এবং তখন তারা প্রভুত্ব বিস্তার, তাদের বিশাল দেহ ছিল, অনেক হিংস্র ছিল এবং তারা তখন সেই পরিবেশে বিচরণ লাভ করেছিল, অনেক বেশি বিস্তার লাভ করেছিল। কিন্তু তাদের বুদ্ধির ততটা বিকাশ লাভ করেনি, যার কারণে ডাইনোসর কিন্তু এখন পর্যন্ত পৃথিবীতে আর বেঁচে থাকতে পারেনি। তাহলে এই ডাইনোসরের ফসিল, অর্থাৎ ডাইনোসরের সেটা দেহের কঙ্কাল হতে পারে, ডাইনোসরের ডিম হতে পারে, সেটার মাধ্যমে আমরা জানতে পারছি যে কত বছর আগে ছিল, তাদের দৈহিক গঠন কিরকম ছিল, হ্যাঁ, তাদের বাসস্থান কিরকম ছিল, তাদের খাদ্যাভ্যাস কিরকম ছিল, সেগুলো। তাহলে জীবাশ্ম বিজ্ঞানে এই প্রাকৃতিক জীবের এইভাবে বিবরণ আমরা জানতে পারি। আচ্ছা, জীব পরিসংখ্যান বিদ্যা বা বায়োস্ট্যাটিস্টিক্স, এটাকে জীব পরিসংখ্যান বিষয়ক বিজ্ঞান। দেখো, পৃথিবীতে কোন ধরনের জীব বা কোন প্রজাতির জীব সংখ্যায় কত আছে এবং কোথায় তাদের বিস্তৃতি বেশি, এই সমস্ত বিষয়গুলো সম্পর্কে আমরা জানতে পারি। যেমন তোমরা আদমশুমারির নাম শুনেছো? আদমশুমারি কেন করে? জনসংখ্যা, হ্যাঁ, একটা দেশের জনসংখ্যা কি রকম এবং তাদের বয়স কত, তারা কোন সংখ্যা কি পরিমাণ, কত তাদের শিক্ষাগত যোগ্যতা কত, এবং কত বছরের বয়সীরা, মানে কতটুকু বয়স সীমা পর্যন্ত তারা কর্মক্ষম থাকছে। যেমন আমরা জানি যে 16 বছরের নিচে বা 64 বছরের উপরে জনসংখ্যা সাধারণত নির্ভরশীল, অর্থাৎ অন্যের আয়ের উপর নির্ভর করে, তাই না? কিন্তু আসলে বাস্তবতা তো তা নয়। আমাদের দেশে কিন্তু 8-9 বছরের অনেক শিশু কিন্তু শিশু শ্রমে লিপ্ত আছে, তাই না? যদিও বাস্তবতা ভিন্ন। আচ্ছা, তারপর আমরা সেইভাবে আমরা হিসাব করে থাকি। তো সেই রকম জীব পরিসংখ্যান বিষয়ক বিজ্ঞানে কোন এলাকায় কোন জীবের বিস্তৃতি কত, তাদের সংখ্যা কিরকম, সেগুলো সম্পর্কে আমরা জানতে পারি। তারপরে আসছি পরজীবী বিদ্যা বা প্যারাসাইটোলজি। প্যারাসাইটোলজিতে
পরজীবী জীবের জীবন প্রণালী এবং রোগ সম্পর্কিত আলোচনা করা হয়। এখন পরজীবীটা কি? একটা অণুজীব, পরজীবীরা সাধারণত ক্ষুদ্র হয়, হ্যাঁ, আনুবীক্ষণিক হয়, যেমন ব্যাকটেরিয়ার কথা আমরা বলতে পারি, ছত্রাকের কথা, ভাইরাসের কথা বলতে পারি। এই সমস্ত অণুজীবগুলো অন্যের বসবাস করবে, সেখান থেকে আশ্রয় লাভ করবে, পুষ্টি লাভ করবে এবং বিনিময়ে যার দেহে আশ্রয় লাভ করবে, বসবাস করবে, পুষ্টি গ্রহণ করবে, তার ক্ষতি করবে। যেমন ভাইরাসের কারণে আমাদের কিন্তু অনেক মারাত্মক রোগ হয়, তাই না? তারপর আমাদের হাম, বসন্ত, পোলিও, জলাতঙ্ক, ইনফ্লুয়েঞ্জা, ভাইরাল হেপাটাইটিস, এইডস, ক্যান্সার, এই সমস্ত মারাত্মক রোগগুলো হয়। ব্যাকটেরিয়ার কারণে আমরা কলেরা, যক্ষা, টাইফয়েড, ডিপথেরিয়া, কুপিং কাশি, এই ধরনের রোগগুলো হয়। এখন এই সমস্ত জীবগুলো অন্যের দেহে বসবাস করে কিভাবে তারা বংশবিস্তার করছে, তাদের বংশবিস্তার প্রণালী, জীবন প্রণালী এবং কোন কোন ধরনের রোগ সৃষ্টি করছে, সেগুলো কতদূর পর্যন্ত বিস্তৃত হতে পারে, কি ধরনের ক্ষতির সম্মুখীন হতে পারে, সেই সম্পর্ক নিয়ে আলোচনা করা হয়। আচ্ছা, মৎস্য বিজ্ঞান বা ফিশারিজ একসময় ছিল কি যে মাছে ভাতে বাঙালি, বাঙালিরা মাছ ভাত খেয়ে বলো, কারণ মাছে প্রচুর, আমাদের দেশটা হচ্ছে নদী মাতৃক দেশ। এখন এই নদী মাতৃক দেশে প্রচুর মাছ ছিল, খাল, বিল, ডোবা, পুকুর, নদী নালাতে সেই মাছ বাঙালির পাতে মাছ থাকবে, এটা একটা স্বাভাবিক বিষয় ছিল। কিন্তু এখন জনসংখ্যা বেড়েছে, চাহিদা বেড়েছে, কিন্তু সেই তুলনায় মাছ উৎপাদন হচ্ছে না, কারণ আমাদের নদ নদীগুলো ভরাট হয়ে যাচ্ছে, আমাদের খাল, বিল, ডোবা সেগুলোকে ভরাট হয়ে যাচ্ছে অধিক জনসংখ্যার চাহিদা মেটানোর জন্য। এখন সেই মাছকে এখন আমাদের কি করতে হচ্ছে? চাষ করতে হচ্ছে, মাছের উৎপাদন প্রণালী জানতে হচ্ছে, বংশবৃদ্ধি প্রণালী জানতে হচ্ছে, কিভাবে সংরক্ষণ করতে হবে সেগুলো জানতে হচ্ছে। এখন দেখো, সরকার একটা সময় কিন্তু বলে যে বছরের একটা সময়, একটা ঋতুতে ইলিশ মাছ ধরা নিষিদ্ধ, হ্যাঁ, বা জাটকা আমরা বলি, জাটকা ধরা নিষিদ্ধ, বা কত সেন্টিমিটারের একটা সীমা পর্যন্ত, নির্দিষ্ট সীমা পর্যন্ত আকৃতির মাছ ধরা যাবে এবং তার বাইরে ধরা যাবে না, সেরকম একটা সীমারেখা নির্ধারণ করে দিয়েছে। 23 সেন্টিমিটার। হ্যাঁ, এগুলো হচ্ছে মৎস্য সম্পদ ব্যবস্থাপনা অন্তর্ভুক্ত। হ্যাঁ, মৎস্য সম্পদ ব্যবস্থাপনা এবং সংরক্ষণে এগুলো নিয়ে আলোচনা করা হয়। তারপরে মাছ কোথায় তাদের মানে প্রজননটা সম্পন্ন করে, যেমন আমরা জানি কি মোহনায় চলে আসে ইলিশ, কি করে প্রজনন ঋতুতে মোহনায় চলে আসে, যেটা নদী এবং সমুদ্রের সঙ্গম স্থল আমরা বলি, সেই জায়গাটা হচ্ছে মোহনা। তো সেখানে চলে আসে কেন? তার ডিম পাড়ার জন্য, কারণ অন্যান্য পরিবেশে তারা ডিম পাড়তে পারবে না, বা সেই ডিম ফুটে যে বাচ্চা বের হবে সেইগুলো হয়তো সেই পরিবেশে সেই বাচ্চাগুলো বেঁচে থাকবে না। আচ্ছা, তো সেই কারণে এগুলো এই সীমারেখাটা টানা হয়েছে, বা এইভাবে এই অংশটার কথা বলা হয়েছে, আলোচনা করা হয়েছে। আচ্ছা, তারপরে কীট তত্ত্ব বা অ্যান্টোমোলজিতে কীট পতঙ্গের উপকারিতা। হ্যাঁ, কীট পতঙ্গের উপকারিতা কি? যে পোকামাকড় গুলো আছে, যে কীট পতঙ্গ আছে, তাদের উপকারিতা কি? কোন কোন পতঙ্গ আমাদের উপকার করে, তাই না? কি কি পতঙ্গ উপকার করে বলতে পারবে কেউ? ম্যাম, অনেক পতঙ্গ এটা করে, এখন মাথায় আসতেছে না কিছুই। ডিরেক্ট আনসার, যেমন অটো ডিরেক্ট আনসার। একটা তাপ্পনার ভাবে একদম। বলো তো ম্যাম, মাথায় আসতেছে না আনুষ্কার। আচ্ছা, কি বলে? মৌমাছি। এই ম্যাম, মৌমাছি, মৌমাছি। হ্যাঁ মিস, মৌমাছি। মৌমাছি। তাছাড়া রেশম পোকা, রেশম পোকা থেকে আমরা কি করতে পারি? রেশম তন্তু পেতে পারি, যেটা রেশমি বা সিল্ক পোশাক, সিল্কের যে শাড়ি, থ্রি পিস, এগুলা তৈরিতে ব্যবহৃত হয়, পাঞ্জাবি, এগুলো তৈরিতে ব্যবহৃত হয়, বা সেই রাজা বাদশাহ পোশাক তৈরিতে ব্যবহৃত হয়, তাই না? তাহলে রেশম পোকা, মৌমাছি, এগুলো কিন্তু আমাদের জন্য উপকারী। তাহলে এই কীট পতঙ্গের উপকারিতা সম্পর্কে আমরা জানতে পারি। তারপরে দেখো, ফসলের ক্ষেত্রে অনেক পতঙ্গ ক্ষতি করে, যেমন ধানের হলুদ মাজরা পোকা আছে, পাটের বিছা পোকা আছে, লেদা পোকা আছে, পামরি পোকা আছে। এই সমস্ত পোকাগুলো ফসলের ক্ষেত্রে ক্ষতি করে। কিরকম? এগুলা গাছের ডগাগুলোকে খেয়ে ফেলে। ডগা খেয়ে ফেলে, সেই তো ধান তো কি হয়, এগুলা শীর্ষ ভাগে ধানের মঞ্জুরি গুলো হয়, সেগুলো তখন আর সেখানে আর মঞ্জুরি হতে পারবে না, বা ধান হবে না।
হ্যাঁ, এইভাবে বা ডগা থেকে যদি রস খেয়ে ফেলে হয়তো ধান হলে কিন্তু ধানটা চিটা হয়, চিটা চিনো তো কি? চিটা চিনো? ধানের চিটা কাকে বলে? ম্যাম না না ম্যাম মিস না মিস চিনি না ধানের ভিতরে তখন কিন্তু আর চাল থাকে না, বুঝছো, একদম ওইটা শুধু খোসাটাই থাকে বলতে পারো। বা অনেক সময় চালটা এত মানে পুষ্টিহীন অবস্থা, এত ইয়া হয় যে একেবারে পাতলা হয়ে যায় ধানের ইয়াটার খোসার মতো, এরকম হয়, তখন এটাকে চিটা বলে, ওইটা আর আমরা খেতে পারি না। তো এই পোকামাকড় গুলা বা কীট পতঙ্গ গুলার জীবন সম্পর্কে আমরা জানতে পারি, এদের উপকারিতা অপকারিতা জানতে পারি, তারা কোন ঋতুতে তারা বংশ বিস্তার করে এবং ফসলের ক্ষেত্রে কোন কোন অংশে ক্ষয়ক্ষতি করে, হ্যাঁ, কি ধরনের ক্ষতি করে, এই পোকাগুলোকে আমরা কিভাবে দমন করতে পারি, কীট পতঙ্গ গুলোকে। যেমন আলোর ফাঁক পেতে দমন করা যায়, তারপরে হাত দিয়ে কেউ মেরে ফেলে, কেউ ওষুধ স্প্রে করে, সেগুলোর পদ্ধতি অবলম্বন করে। এগুলো সম্পর্কে, এই দমন পদ্ধতি সম্পর্কে আমরা কীটতত্ত্ব বা এন্টোমোলজিতে জানতে পারি। তারপর আসছে অণুজীব বিজ্ঞান বা মাইক্রোবায়োলজি। মাইক্রোবায়োলজিতে ভাইরাস, ব্যাকটেরিয়া এবং আণুবীক্ষণিক যে জীবগুলা, ছত্রাক এবং অন্যান্য অণুজীব সম্পর্কে আলোচনা করা হয়, তাদের জীবন প্রণালী, তাদের বংশবৃদ্ধি, তাদের গঠন, সমস্ত কিছু নিয়ে আলোচনা করা হয়। ম্যাম তাহলে বলো। প্যারাসাইটোলজি আর মাইক্রোবায়োলজি সেম ধরনের না? একটু ডিফারেন্স আছে ওখানে, শুধু তার যে সমস্ত জীবগুলো মানে তাদের যে ক্ষতিকর অবস্থা সেগুলো একবার সম্পূর্ণ এক না, কিছুটা কানেকশন তো আছে, বুঝতে পারছো। এমনিতে অণুজীব বিজ্ঞানে ভাইরাস, ব্যাকটেরিয়া, আণুবীক্ষণিক যে ছত্রাক, সেগুলার অণুজীব গুলার সম্পর্কে ডিটেলস আলোচনা করা হয়। আর এখানে শুধু তার পরজীবিতা, তাদের জীবন প্রণালী, তাদের রোগগুলা আলোচনা, কি কি ক্ষতি করছে সেগুলো নিয়ে আলোচনা করা হয়। আর ওখানে ওই জীবগুলোর সম্পর্কে ডিটেলস আলোচনা করা হয়, অণুজীবের আর কোন কোন দিকে আমরা সেগুলাকে ব্যবহার করতে পারি, যেমন আমরা যদি টিকা তৈরিতে ব্যবহার করতে পারি, ব্যবহার, তখন সেগুলো নিয়ে আমরা আলোচনা করবো অণুজীব বিজ্ঞান, সেগুলো সম্পর্কে ডিটেলস আলোচনা করা। কৃষি বিজ্ঞান বা এগ্রিকালচারে কৃষি বিষয়ক বিজ্ঞান নিয়ে আলোচনা করা হয়, জমির যে কোন কোন জমিতে কি ধরনের ফসল করবে, সেই জমিগুলার কিভাবে আমরা রোপণ করব বা কিভাবে আমরা কোন সময় এগুলাকে কানেকশন করব, সেইগুলো নিয়ে কৃষি বিষয়ক সমস্ত, যেমন আমাদের কি আছে চ্যানেলতে শাইখ সিরাজ যেমন কৃষি বিষয়ক যে অনুষ্ঠানগুলো প্রচার করেন, হ্যাঁ, তো সেই সম্পর্ক বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়। চিকিৎসা বিজ্ঞান বা মেডিকেল সায়েন্সে, সেটা তো আমরা জানি সবাই, মানব দেহের গঠন, রোগ, চিকিৎসা ইত্যাদি সম্পর্কে আলোচনা করা হয়, হ্যাঁ, যে মানব দেহের কোথায় কোন কোন অংশে কি কি ধরনের রোগ হতে পারে, সেই রোগগুলো কেন কিভাবে বিস্তার লাভ করছে, তাদের চিকিৎসা পদ্ধতি। দেখো প্রত্যেকটা বিজ্ঞানের এক একটা শাখার সঙ্গে কিন্তু আরেকটা শাখার একটু না একটু রিলেশন আছে, তাই না? অণুজীব বিজ্ঞানে যেমন আমরা অণুজীবগুলোর গঠনে যখন আলোচনা করি, তখন কিন্তু আমরা জানবো সে মানব দেহে কি কি রোগ সৃষ্টি করে, কোন কোন প্রাণীতে কি ধরনের রোগ সৃষ্টি করে, সেগুলো নিয়ে কিন্তু আমরা আলোচনা করব, জানবো। তাহলে আমরা কিন্তু অন্য শাখার থেকেও কিন্তু কিছু কিছু জিনিস আমরা জানছি, সেম জিনিসগুলো। তারপরে জিন প্রযুক্তি বা জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর জিন প্রযুক্তি এবং এর ব্যবহার সম্পর্কে আলোচনা করি, হ্যাঁ, জিন কি, ডিএনএ এর একটা অংশকে আমরা জিন বলি, বা ক্রোমোজোমের মধ্যে জিন থাকে, আসলে জিনই হচ্ছে ডিএনএ। আচ্ছা, তারপরে আমরা আসছি প্রাণ রসায়ন, বায়োকেমিস্ট্রি। এই বায়োকেমিস্ট্রি, এটা জীবের প্রাণ রাসায়নিক কার্যাবলী এবং রোগ, এগুলো নিয়ে আলোচনা করা হয়। প্রাণ রাসায়নিক কার্যাবলী, জীবের যে শ্বসন, রেচন, সেগুলোর যে বিভিন্ন কাজগুলো, সেগুলো। পরিবেশ বিজ্ঞানে, এনভায়রনমেন্টাল সায়েন্সে পরিবেশ সম্পর্কিত আলোচনা করা হয়, পরিবেশের বিভিন্ন উপাদান, উদ্ভিদ, প্রাণী, সেগুলো সম্পর্কে। সামুদ্রিক জীববিজ্ঞান বা ওশেনোগ্রাফিতে সামুদ্রিক জীব সম্পর্কিত বিজ্ঞান নিয়ে আলোচনা করা হয়। এখন সমুদ্রে কি কি জীব বাস করে, সেগুলো তো আমরা জানি যে লিডারিয়া পর্বের অসংখ্য প্রাণী আছে, একাইনোডার্মাটা পর্বের অসংখ্য প্রাণী আছে, হ্যাঁ, পরিফেরা পর্বের প্রাণী আছে, বিভিন্ন সমস্ত পর্বের কিন্তু কিছু কিছু প্রাণী আছে সামুদ্রিক, তাই না? এখন সেই সামুদ্রিক জীব সম্পর্কিত আলোচনা করা হয়, যেমন আমরা ঝিনুকের কথা বলতে পারি, হ্যাঁ, ঝিনুকের কথা বলতে পারি। দেখো যে ঝিনুক থেকে কি মুক্তা হয়, সেটা তো তোমরা সবাই জানো না? ঝিনুক থেকে যে আমরা মুক্তা পাই, সেটা কি জানো? আচ্ছা, এখন এই যে জীবগুলা, মনে করো আমরা যদি ঝিনুকের কথাই ধরি, হ্যাঁ, এই ঝিনুকটা কোন পরিবেশে কোথায় বসবাস করবে, কোন তাপমাত্রায়, এটাও কিন্তু পানির তাপমাত্রাও কিন্তু এর প্রভাব বিস্তার করে, জানো, বংশবৃদ্ধিতে, প্রাণীর বংশবৃদ্ধিতে প্রভাব বিস্তার করে।
এখন মনে করি ঝিনুকের কথা যদি আমরা ধরি, মুক্তা সংগ্রহ করব, এখন কিন্তু আর্টিফিশিয়ালি আমরা মুক্তা তৈরি করি, হ্যাঁ, এবং মুক্তা কিন্তু ঝিনুকের ভিতরে অটোমেটিক তৈরি হয়, কিন্তু চাষের মাধ্যমে আমরা অনেক বেশি উৎপাদন করি। কিভাবে উৎপাদন করি? সমুদ্রে তো বিভিন্ন জীব সম্পর্কে আমরা জানানো, বিভিন্ন বর্গের, বিভিন্ন পর্বের, গোত্রের প্রাণী সম্পর্কে আলোচনা করা হয়। তার মধ্যে আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি, যেমন ঝিনুককে আমরা যদি ইয়ে করি, মুক্তা চাষের জন্য ব্যবহার করতে, সেই ঝিনুকগুলো কি করা হয়? কালেকশন করা হয়। কালেকশন করে তখন এই ঝিনুকের দেহের ভিতরে অন্য কোনো ঝিনুকের খোলস বা কোনো ছোট্ট কণা, সেগুলোকে এই ঝিনুকের দেহের ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়, হ্যাঁ, সেটাকে তো ঢুকিয়ে দেওয়া হয়। তখন কি হয়? ঝিনুকের দেহে এক ধরনের ব্যথার সৃষ্টি হয়। তার এক নেক্রিয়াস নামক একটা গ্রন্থি আছে, সেখান থেকে কম্পিউলন নামক এক ধরনের রাসায়নিক পদার্থ বের করে দেয়। সেই পদার্থটা কি করে? ঝিনুকের দেহের মধ্যে যদি কোনো ঝিনুকের খণ্ড বা পোকামাকড় ঢুকে, যাই ঢুকলো না কেন, সেটা দেহের চারপাশে ওই রাসায়নিক পদার্থটা জমা হয়। জমা হলে তার কি হয়? ব্যথা করতে কমে। ঠিক আছে? ব্যথা থেকে বাঁচার জন্য কিন্তু সেই নেক্রিয়াস নামক গ্রন্থি থেকে কঙ্কিলন নামক রাসায়নিক পদার্থ নিঃসৃত করে, এবং সেইটা সেই ঝিনুকের যে খণ্ডটা আমরা দেহে প্রবেশ করেছি সেটা, কিংবা যে কোনো পোকা যদি ঢুকে থাকে তার চারপাশে জমা হয়, সেটা কিন্তু আসলে মুক্তায় পরিণত হয়। হ্যাঁ, কিন্তু ন্যাচারালি এমনিতে ঝিনুক হয়তো পানিতে বিচরণ করছে, তখন তার দেহের মধ্যে কোনো পোকা ঢুকে গেল, কোনো কিছু ঢুকে গেল, তখন তার ব্যথা হয়। তখন সেই নেক্রিয়াস থেকে কঙ্কিলন নামক রাসায়নিক পদার্থ নিঃসৃত করে, সেই পদার্থটা চারপাশে জমা হয়, সেগুলো শক্ত হয়ে মুক্তায় পরিণত হয়। এখন মুক্তা তৈরি হতে কত বছর লাগে? কত বছর লাগে না, কয়েক মাস সময় লাগে। প্রতি বছরে তো মুক্তা সংগ্রহ করা হয়। এইভাবে করে কিন্তু তাহলে এই সম্পর্কিত আলোচনাগুলো কিন্তু এই সামুদ্রিক জীববিজ্ঞানে আলোচনা করা হয়। আচ্ছা, বনবিজ্ঞানে বন সম্পদ, প্রাণ রসায়নটা আরেকবার বুঝাই দিবেন? প্রাণ রাসায়নিক কার্যাবলী, এসবগুলো কি? মনে করো শ্বসন, রেচন, এগুলো সম্পর্কে, এবং এই সমস্ত অর্গানগুলোতে মানে এই সমস্ত রাসায়নিক অঙ্গগুলোতে কি ধরনের রোগ হইতে পারে সেগুলো নিয়ে আলোচনা করা হয়। বুঝতে পারছো? শ্বসন, রেচন, এগুলো হচ্ছে প্রাণ রসায়নের অঙ্গ। আরো কিছু বিষয় আছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে বনবিজ্ঞানে বন সম্পদ ব্যবস্থাপনা সংরক্ষণ সম্পর্কিত বিজ্ঞানী। বন সম্পদ কিভাবে আমরা সংরক্ষণ করব, কিভাবে বন ব্যবস্থাপনা করতে হবে? যেমন ধরো সুন্দরবনে আমরা সুন্দরী গাছ, বেশি সুন্দরী, গড়ান, কেওয়া, গেওড়া, এগুলো হয়। এখন আমাদেরকে আসলে জানতে হবে, এখন আমরা যদি মনে করো সুন্দরবনের, এটা তো আসলে এটা একটা প্রাকৃতিক বনাঞ্চল, তাই না? এখানে আমাদের কৃত্রিম ভাবে তৈরি করার কিছু নাই। কিন্তু অন্যান্য বনাঞ্চলের কথা বলি, যেমন আমরা কিন্তু বনায়ন করতে পারি, হ্যাঁ, নিজেরা কৃত্রিম বন তৈরি করতে পারি। আমাদের দেশের পরিবেশের যেমন 25% বনাঞ্চল থাকা উচিত একটা দেশের, সেই পার্সেন্টেজ কিন্তু কমে এসছে, অনেক কমে গিয়েছে। একটা সময় 1974 সালে ছিল 16%, তারপরে 9%-এ চলে এসেছিল। আবার এখন সরকার কিছু বনায়নের কারণে কিছু কিছু মানে বনাঞ্চল কিন্তু আরেকটু বেড়েছে, কিন্তু তারপরও কোথাও কোথাও কোনো কোনো উদ্ভিদের বিলুপ্তি ঘটেছে। সেই উদ্ভিদগুলোকে সেখানে যাতে মানে বিলুপ্তির হাত থেকে রক্ষার জন্য কি কি ব্যবস্থা নেওয়া যায়, সেগুলো নিয়েও কিন্তু আলোচনা করা হয়, যে কোন উদ্ভিদগুলো কোন কোন অঞ্চলে ভালো হবে, কোন পরিবেশে সেগুলো বেড়ে উঠবে, সেই সম্পর্কিত সমস্ত কিছু ব্যবস্থাপনা বন সম্পদের ব্যবস্থাপনা অন্তর্ভুক্ত বা বনবিজ্ঞান অন্তর্ভুক্ত। তারপর আসছে জীব প্রযুক্তি বা বায়োটেকনোলজি। বায়োটেকনোলজি কি? মানব এবং পরিবেশের কল্যাণে জীব ব্যবহারের প্রযুক্তি সম্পর্কিত বিজ্ঞান। এখন মনে করো, এখন যেমন একটা উদ্ভিদের কথাই বলি, যে কোনো একটা উদ্ভিদে হয়তো কোনো একটা ফল ভালো হয় না, ঠিক আছে? মনে করি যে একটা তোমার কোনো বন্ধুর বাসায় দেখলে যে একটা উদ্ভিদের ফল ভালো হয় না, মানে তার ওখানে বাসায় খুব ফলটা ভালো মিষ্টি, বা তার রংটা অনেক বেশি আকর্ষণীয়, উজ্জ্বল, হ্যাঁ, তখন সেই উদ্ভিদটা কি করতে হবে? সেই ফলটার জন্য আমরা কি করব? সেই ফলটা আমাদের বাগানের ফলগুলো ভালো হচ্ছে না, সেই জন্য আমরা সেখানে আমরা এই ফলটাকে আমরা চাচ্ছি যে ওই গাছটাতে সেই ফলগুলো যাতে ফলে। একটা বীজ লাগালে বীজ থেকে চারা গজাতে অনেক সময় লাগে, তাই না? লাগে না? জি মিস। জি ম্যাম। জি ম্যাম।
আচ্ছা, তাহলে এখন এই যে জীব প্রযুক্তিতে জিন, হ্যাঁ, বা কি বলবো, যে একটা সেই ফলটা আমরা যদি লাগাইতে চাই, যা বীজ থেকে লাগাই, তাহলে কি হবে, সেটা গাছটা বড় হবে, একসময় ফল দিবে, তারপরে আমরা সেই ফলটা ৩-৪ বছর লেগে যেতে পারে। কিন্তু বায়োটেকনোলজির মাধ্যমে আমরা যদি ওই ফলের যে গুণাগুণটা আমাদের বাসায় যেই ফল গাছটা আছে, সেই ফল গাছটার মধ্যে সেই গুণাগুণটা আমরা সেট করতে পারি, হ্যাঁ, প্রযুক্তির মাধ্যমে, তাহলে কি হবে, সেখান থেকে আমরা ফলগুলা খুব দ্রুত পাবো, তাই না? বা সেই বায়োটেকনোলজির অন্তর্ভুক্ত কিন্তু টিস্যু কালচার, রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি, এগুলো সবই কিন্তু। এই প্রযুক্তির মাধ্যমে আমরা সেই উন্নত গুণসম্পন্ন জিনটা আমরা কোনো উদ্ভিদের মধ্যে দিতে পারি, উদ্ভিদের কোষের মাধ্যমে সেইটাকে, তারপর টিস্যু কালচারের মাধ্যমে সেই উদ্ভিদটা আমরা সেই চারা তৈরি করে সেটার মাধ্যমে আমরা সেই ফলগুলো ভালো পেতে পারি। সেই জন্য জীব প্রযুক্তি আমরা প্রয়োগ করতে পারি। তারপর ফার্মেসিতে ঔষধ শিল্প এবং প্রযুক্তি বিষয়ক বিজ্ঞান, যে বিভিন্ন মেডিসিন গুলো যেগুলো আমরা ব্যবহার করছি, সেই মেডিসিন গুলা কিভাবে তৈরি করা হবে, সেই মেডিসিন গুলার কোনটাতে কোন উপাদান থাকবে, হ্যাঁ, এক এক রোগের জন্য এক এক ধরনের মেডিসিন আমরা ব্যবহার করি, তাহলে সেই মেডিসিন গুলাতে কোন উপাদানটা কি পরিমাণে থাকবে, সেগুলো নিয়ে আমরা মূলত আলোচনা করতে পারি। আচ্ছা, বন্য প্রাণী বিদ্যাতে এগুলো কি, বনাঞ্চলের যে প্রাণীগুলো আছে সেই প্রাণীগুলোর সম্পর্কে আমরা আলোচনা করি। প্রাণীগুলোর সেটা প্রজনন রীতি হতে পারে, পরিবেশের সাথে বসবাস, খাদ্যাভ্যাস হতে পারে, সমস্ত কিছু নিয়ে আলোচনা করা হয়। তারপরে আসছি বায়ো ইনফরমেটিক্স, যেটা কম্পিউটার প্রযুক্তি নির্ভর জীব বিজ্ঞান ভিত্তিক তথ্য, যেমন ক্যান্সার বিশ্লেষণ বিষয়ক বিজ্ঞান। এখন বায়ো ইনফরমেটিক্সে ক্যান্সার বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়, যে ক্যান্সার রোগী কিভাবে ছড়াচ্ছে, বা কতদূর পর্যন্ত এটার বিস্তৃতি, কতদিন পর্যন্ত এটা বিস্তৃতিটা বেশি হয়, কোন সময়টাতে বেশি হয়, কেন হচ্ছে, সমস্ত বিষয়গুলো নিয়ে কম্পিউটার প্রযুক্তির উপর নির্ভর করে এই জিনিসগুলো কম্পিউটারের মাধ্যমে এই তথ্যগুলাকে বিশ্লেষণ করা হয় এবং আলোচনা করা হয়। তাহলে আমাদের এই হলো জীববিজ্ঞানের ফলিত শাখাগুলো, ঠিক আছে? আচ্ছা, তারপরে আমরা আসতে পারি শ্রেণীবিন্যাস কি জিনিস। শ্রেণীবিন্যাস সম্পর্কে তোমরা ক্লাস 8-এ পড়েছো। শ্রেণীবিন্যাস সম্পর্কে ক্লাস 8-এ তোমরা কিন্তু পড়েছো যে শ্রেণীবিন্যাস কি। কার্টুনগুলো কি সুন্দর। পৃথিবীতে কত লক্ষ, কিউট ম্যাম, হ্যাঁ বলো দেখি, কত লক্ষ প্রাণী প্রজাতি আছে? 13 লক্ষ, প্রায় 13 লক্ষ। 13 লক্ষ, বা কোনো কোনো বই অনুযায়ী 15 লক্ষ আমরা বলতে পারি প্রাণী প্রজাতি আছে। উদ্ভিদ প্রজাতি আছে প্রায় 2.5 লক্ষ। এই যে এত সংখ্যক উদ্ভিদ এবং প্রাণী প্রজাতি, এদের সম্পর্কে জানা এবং চেনা কিন্তু আমাদের পক্ষে সম্ভব না, হ্যাঁ। তো এই যে প্রাণী সম্পর্কে জানা এবং চেনা আমাদের পক্ষে সম্ভব না, তাহলে কি করতে পারি, এই সমস্ত প্রাণীদেরকে জানার জন্য এবং চেনার জন্য আমরা কি করব, তাদেরকে আমরা শ্রেণীবিন্যাস করব, তাদেরকে বিভিন্ন ইয়ার উপর ভিত্তি করে তাদেরকে আমরা ভাগ করব, ঠিক আছে? তাদেরকে আমাদের কি করতে হবে, ভাগ করতে হবে। তো এই যে দলে বা বিভক্ত করার পদ্ধতি, এটাকে আমরা বলছি শ্রেণীবিন্যাস। মিল অমিলের ভিত্তিতে তাদেরকে বিভিন্ন বৈশিষ্ট্যের ভিত্তিতে তাদেরকে বিভিন্ন ধাপ বা স্তরে বিন্যাস করার পদ্ধতিকে আমরা বলছি শ্রেণীবিন্যাস। আর এই শ্রেণীবিন্যাসের জনক কে, কেউ কি জানো? জানার তো কথা, ক্লাস 8-এ যেহেতু পড়েছো। অ্যারিস্টটল। নো স্যার, আমি ক্যারোলাস লিনিয়াস না? ক্যারোলাস লিনিয়াস। হ্যাঁ, এরিস্টটল হচ্ছেন জীববিজ্ঞানের জনক, প্রাণীবিজ্ঞানের জনক। আর শ্রেণীবিন্যাসের জনক হচ্ছেন সুইডেন দেশীয় বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস। এই লিনিয়াস তিনি শ্রেণীবিন্যাস পদ্ধতি প্রবর্তন করেন। এখন এই শ্রেণীবিন্যাসের আসলে উদ্দেশ্যটা কি, যে পৃথিবীতে এত লক্ষ লক্ষ প্রজাতির জীব আছে, তাদের প্রত্যেকটা জীবের দল উপদল সম্পর্কে জ্ঞান আহরণ করা, আমরা যাতে জানতে পারি। তারপরে জীব জগতের যে ভিন্নতা, যে বিভিন্ন পরিবেশে বিভিন্ন ধরনের জীবের যে বিস্তৃতি, বৈচিত্র্যতা, সেগুলো সম্পর্কে জানার জন্য, এবং এই সম্পর্কে যে আমরা যে জ্ঞানগুলো আহরণ করব সেগুলোকে সঠিকভাবে সংরক্ষণ করার জন্য, বা
একটা জিনিস তুমি পূর্ণাঙ্গ জ্ঞানটাকে সংক্ষেপে সংরক্ষণ করলে, যে অনেক কিছু তুমি জানো কিন্তু এত ডিটেলস বলা সম্ভব না, এটাকে তুমি সংক্ষেপে উপস্থাপন করতে পারবে। এবং জীব জগতের এবং মানব কল্যাণে এই জীবগুলাকে কিভাবে কাজে লাগানো যায়, উপকারী এবং অপকারী জীবগুলা সম্পর্কে তুমি জানতে পারবে, এবং এগুলোকে কিভাবে কাজে লাগানো যায় সে সম্পর্কে আমরা আলোচনা করতে পারি এই শ্রেণীবিন্যাস। এবং এই ক্যারোলাস লিনিয়াস কিন্তু জীবের দ্বিপদ নামকরণেরও প্রবর্তন করে, জীবের দ্বিপদ নামকরণেরও প্রবর্তন করেন। দ্বিপদ নামকরণ আর মনে আছে দ্বিপদ নামকরণ কি? সায়েন্টিফিক নেম না? হ্যাঁ ম্যাম দ্বিপদ নামকরণ হচ্ছে যে দুই বা দুই অংশ দিয়ে যে এক- নাম গঠন করা হয়। দুই পদ বিশিষ্ট দ্বিপদ নামকরণ হচ্ছে নাম প্রথম প্রথম হচ্ছে অংশে গণের নাম, দ্বিতীয় ম্যাম পেটে আসতেছে, মুখে আসতেছে না। আচ্ছা, দ্বিপদ নাম হচ্ছে দুইটি পদ, গণ এবং প্রজাতি। এই দুইটি করা হয়। পদের সমন্বয়ে জীবের নামকরণ করার পদ্ধতিকে আমরা বলি দ্বিপদ নামকরণ। গণ এবং প্রজাতি এই দুইটি পদের সমন্বয়ে জীবের নামকরণ করার পদ্ধতিকে বলা হয় দ্বিপদ নামকরণ। যেমন আমাদের বৈজ্ঞানিক নাম বা সায়েন্টিফিক নেম কি? হোমো সেপিয়েন্স। এখানে হোমো হচ্ছে গণ এবং সেপিয়েন্স হচ্ছে প্রজাতি। ঠিক আছে, এই দুইটি পদের সমন্বয়ে নামকরণ পদ্ধতিকে বলা হয় দ্বিপদ নামকরণ। আচ্ছা, আমাদের আজকে প্রায় সময় কিন্তু শেষ হয়ে এসছে। তো তোমাদেরকে আজকে আমরা ফলিত জীববিজ্ঞানের যে সমস্ত শাখাগুলো নিয়ে আলোচনা করলাম সেই সমস্ত এই শাখাগুলো এগুলো ভালো করে পড়ে ফেলবে। এখান থেকে তোমাদের মূলত জ্ঞানমূলক প্রশ্ন আসে, বহু নির্বাচনী প্রশ্ন আসতে পারে, বা সৃজনশীল প্রশ্নের ক নাম্বার প্রশ্নের উত্তর কিন্তু তোমরা এখান থেকে পেতে পারো। ঠিক আছে, ম্যাম আমরা তো বই পাইনি। আচ্ছা বই পাওনি, এখন বই পাওনি যেহেতু এক কাজ করতে পারো, আমি তোমাদেরকে আবার স্লাইড গুলো একটু শো করি, তোমরা এগুলো স্ক্রিনশট দিয়ে নিয়ে নিতে পারো। কেউ যদি নিতে চাও এখান থেকে স্ক্রিনশট দিয়ে নিয়ে নিতে পারো। ঠিক আছে, এরপরে পরের স্লাইডটা। ঠিক আছে, তারপর লাস্ট স্লাইডটা আমি দেখাচ্ছি। নিয়েছে সবাই? ম্যাম আরেকবার একটু। কোনটা? ম্যাম এনসিটিভি ওয়েবসাইট থেকে তো পিডিএফ নিলেই তো হয়। হ্যাঁ, সেটাও করতে পারো। এখন সবাই যে সেটা পারবে তা তো ঠিক না, তাই না? সবাই নাও পারতে পারে। ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্ত। এগুলো কিন্তু পড়ে ফেলবে সবাই, হ্যাঁ, যাতে আমি নেক্সট ক্লাসে জিজ্ঞেস করলে তোমরা বলতে পারো। ঠিক আছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ। ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মিস আসসালামু আসসালামু